আজকে আমাদের এইচএসসি ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের ক্লাস হবে, সেটা হচ্ছে ভেক্টর রাশির গুণনের একটা বিশেষ পদ্ধতি, যেটাকে আমরা ক্রস গুণ বলে থাকি। এটার আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণ। এর আগের ক্লাসে আমরা ভেক্টর রাশির ডট গুণ শিখছিলাম। দুইটা ভেক্টর রাশিকে গুণ করার পদ্ধতি হচ্ছে দুইটা ভেক্টর রাশিকে তুমি গুণ করতে পারো দুই ভাবে, একটা হচ্ছে ডট গুণ আর একটা হচ্ছে ক্রস গুণ। ডট গুণের আরেকটা নাম ছিল স্কেলার গুণ, আর ক্রস গুণের আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণ। তো আমরা যখন ডট গুণ পড়ছিলাম তখন দেখছিলাম দুইটা ভেক্টর রাশির যদি ডট গুণ করি তাহলে আউটপুট একটা স্কেলার রাশি হয়, এই জন্য ওটার আরেকটা নাম ছিল স্কেলার গুণ। আর এখন দুইটা ভেক্টর রাশি যদি ক্রস গুণ করি তাহলে আউটপুট হবে একটা ভেক্টর রাশি। যেহেতু আউটপুট একটা ভেক্টর রাশি হবে তাই ক্রস গুণের আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণ। আজকের ক্লাসের টপিকটা আমরা একটু লিখে রাখি, ভেক্টর গুণ, বা এটার আরেকটা নাম হচ্ছে ক্রস গুণ। তো দুইটা ভেক্টর রাশি যদি এরকম হয়, ধরো একটা ভেক্টর রাশি হচ্ছে এ আর একটা ভেক্টর রাশি বি, ধরো এরকম একটা ভেক্টর রাশি এদিকে এ আর এদিকে আর একটা ভেক্টর রাশি বি, তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ থিটা, এদেরকে যদি ক্রস গুণ আকারে লিখতে চাও তাহলে এই ক্ষেত্রে দেখো ইনপুট আকারে তুমি কি পাচ্ছ, ইনপুট আকারে পাচ্ছ দুইটি ভেক্টর রাশি, ইনপুট আকারে পাচ্ছ দুইটি ভেক্টর, আর আউটপুট আকারে কি পাচ্ছ, আউটপুট পাবা একটা ভেক্টর। তাহলে যেহেতু আউটপুট একটা ভেক্টর রাশি আকারে পাওয়া যায়, এই জন্য এই গুণফলের নাম হচ্ছে ভেক্টর গুণ, এটার নাম হচ্ছে ভেক্টর গুণ। তাহলে এই ক্রস গুণফলকে প্রকাশ করবো কিভাবে, তাহলে এ আর বি কে ক্রস গুণ করবো, তাহলে এ আর বি এর মাঝখানে একটা ক্রস চিহ্ন দিবা। এবং আমাদের বীজগণিতে ক্রস গুণ আর ডট গুণ দেখতে একই রকম, বীজগণিতে ক্রস চিহ্ন বা ডট চিহ্ন মিনিং আসলে একই, তবে ভেক্টরে ক্রস চিহ্ন দেওয়া মানে ক্রস গুণ আর ডট চিহ্ন দেওয়া মানে ডট গুণ, দুটার পদ্ধতি কিন্তু আলাদা। ধরো এ আর বি এই দুটো ভেক্টরকে যদি ডট গুণ করতে চাও, ক্রস গুণ করতে চাও, তাহলে গুণফল হবে এ বি সাইন থিটা তার সাথে হচ্ছে ইটা। দেখো ডট গুণফলের বেলায় সূত্র ছিল এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, আর ক্রস গুণফলের বেলায় সূত্র হচ্ছে এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা, তার সাথে থাকতেছে হচ্ছে ইটা। এখানে ইটা কি করে, ইটা হচ্ছে একক ভেক্টর, ইটাটা কি একক ভেক্টর। একক ভেক্টরের কাজ কি, দিক নির্দেশ করা। এটা হলো ক্রস গুণফলের দিক নির্দেশ করে, ক্রস গুণফলের দিক নির্দেশ করে। তাহলে ক্রস গুণফলের দিক হবে তাহলে কোন দিকে, ক্রস গুণফলের দিক হলো উভয় ভেক্টরের সাথে লম্ব বরাবর, উভয় ভেক্টর এর সাথে লম্ব। আর এইখানে এই যে এ বি সাইন থিটা, এইটুকু হচ্ছে ক্রস গুণফলের শুধুমাত্র মান নির্দেশ করে, ক্রস গুণফল এর শুধুমাত্র মান। যেহেতু ক্রস গুণফল একটা ভেক্টর রাশি, তাহলে তার মান এবং দিক দুইটাই থাকে। এই এ ক্রস বি গুণ করলে এ বি সাইন থিটা, তার সাথে থাকতেছে ইটা। তো এই এ বি সাইন থিটা হচ্ছে ক্রস গুণফলের শুধুমাত্র মান। দেখো এখানে এ এর উপরে কোনো ভেক্টর চিহ্ন দেওয়া হয়নি, তাহলে এখানে এই মানের ভিতরে এ দ্বারা কি বোঝাচ্ছে, এ ভেক্টর এর শুধুমাত্র মান। বি এর উপরে কোনো চিহ্ন দেওয়া হয়নি, তাহলে এটা হচ্ছে বি ভেক্টরের শুধুমাত্র মান। আর থিটা দ্বারা কি বোঝায়, থিটা দ্বারা বোঝায় হলো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে বোঝানো হয় হচ্ছে থিটা দ্বারা। আর ইটা কি, ইটা হচ্ছে একক ভেক্টর, এর কাজ কি, ক্রস গুণফলের দিক নির্দেশ করা। ক্রস গুণফলের দিক কোন দিকে হবে, উভয় ভেক্টরের সাথে লম্ব বরাবর হবে তাদের দিক। তাহলে দেখো ক্রস গুণফলের মান কিন্তু আমরা এবি সাইন থিটা দ্বারা নির্ণয় করতে পারি। তাহলে ক্রস গুণফলের দিক আমরা কিভাবে নির্ণয় করব, ক্রস গুণফলের দিক নির্ণয়ের জন্য আমাদের বইয়ে আছে খুবই সুন্দর করে ডান হাতি স্ক্রু নিয়ম, ডান বা ডান হস্ত লিখতে পারো, ডান হস্ত স্ক্রু নিয়মের সাহায্যে আমরা ক্রস গুণফলের দিক নির্ণয় করে থাকি। তাহলে ডান হস্ত স্ক্রু নিয়মটা কাজ করে কিভাবে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো ধরো এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এই জায়গায় একটা ভেক্টর আছে বি ভেক্টর, তো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমরা বলতেছি যে ক্রস গুণফলের দিক হবে উভয়ের সাথে লম্ব বরাবর। তো কল্পনা করো ক্রস গুণফলের দিক কিভাবে লম্ব হবে, ধরো এইটা একটা ভেক্টর এ আর লাল কলমটা এটা একটা ভেক্টর বি,
তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে উভয়ের সাথে লম্ব। আমি যদি নীল কলমটাকে এখানে রাখি, দেখো এটা কিন্তু দুইটার সাথেই লম্ব হয়েছে, লালের সাথেও এটা লম্ব, সবুজের সাথেও কিন্তু এটা লম্ব। এটা হলো সেই ক্রস গুণফলের ডিরেকশন। এখন লালের সাথে লম্ব, সবুজের সাথে লম্ব তো নিচেও হইতে পারে, এরকমও তো হতে পারে। দেখো এইটার সাথে এই কালো কলমটা লম্ব, আবার এইটার সাথেও এই কালো কলমটা কিন্তু লম্ব। তাহলে ক্রস গুণফলের মান হচ্ছে এ বি সাইন থিটা, সেটা উভয়ের সাথে লম্ব, এটার ডিরেকশনটা হচ্ছে উভয়ের সাথে লম্ব। তাহলে এটার সাথেও লম্ব, এটার সাথেও লম্ব, কিন্তু এই লম্বটা তো উপরের দিকেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে। তাহলে এখন কোন দিকে হবে সেটা তুমি কিভাবে বুঝবা? কোন দিকে হবে সেটা তুমি কিভাবে বুঝবা? এটার জন্যই আমাদের ডান হস্ত স্ক্রু নিয়মটা ব্যবহার করা হয়। তো এর জন্য যে বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল, যে বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল, সেই বিন্দুতে মনে মনে একটা স্ক্রু কল্পনা করব, স্ক্রু এর মাথাটা কল্পনা করব। করার পরে তুমি যদি এ ক্রস বি এর দিক জানতে চাও, যে এ ক্রস বি এর দিক কোন দিকে হবে, আমরা তো জানি যে দুইটা ভেক্টর ক্রস গুণ করলে ডিরেকশন হবে উভয়ের সাথে লম্ব বরাবর, মানে দুইটা ক্রস গুণফলের মান হবে উভয়ের সাথে লম্ব বরাবর দিকটা। তাই দিকটা লম্ব বরাবর উপরের দিকে না নিচের দিকে এটা জানা দরকার। তো এই উপরে না নিচের দিকে, অর্থাৎ তল বরাবর ভেতরের দিকে না বাইরের দিকে, সেটা একটু চিন্তা করো। তো দেখো এই জায়গায় যখন তুমি বসাবা, এই জায়গায় যখন তুমি বসাবা স্ক্রুটা, বসানোর পরে এ ক্রস বি আছে না, এ থেকে বি এর দিকে স্ক্রুটা ঘুরাবা। এ ক্রস বি আছে, তাহলে এ থেকে বি এর দিকে স্ক্রুটা ঘুরাবে। এটা ধরো তোমার স্ক্রু, এ থেকে বি এর দিকে ঘুরাইলে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে। দেখো কোন স্ক্রুকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে স্ক্রু কি তল দ্বারা ভিতরে ঢুকে যাবে না বাইরে বের হয়ে আসবে? এরকম বাইরের দিকে ঘোরাও, তো এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, বাইরের দিকে বের হয়ে আসবে। তাহলে তুমি যদি এরকম করে ঘোরাও, তাহলে সেটা কোন দিকে হবে? বাইরের দিকে। তাহলে এইটার ডিরেকশন হবে তল বরাবর বাইরের দিকে। এটা কখন পাচ্ছি? যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি তখন। তল বরাবর বাইরের দিকে কখন পাচ্ছি? যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। এবার তাহলে এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে? এ ক্রস বি এর ডিরেকশন হচ্ছে তল বরাবর বাইরের দিকে। যদি এইরকম হইতো বি ক্রস এ, তাহলে ডিরেকশন কিভাবে নির্ণয় করতাম? তাহলে বি ক্রস এ বলতে এর ডিরেকশন তো উভয়ের সাথে লম্ব হবে, ক্রস গুণফলের ডিরেকশন হবে উভয়ের সাথে লম্ব। এখন লম্ব বরাবর কি বাইরের দিকে না ভেতরের দিকে? এই জন্য ওই পার্টিকুলার পয়েন্টে যে বিন্দুতে এটা ক্রিয়াশীল, সেই বিন্দুতে একটা স্ক্রু কল্পনা করব। মনে মনে একটা স্ক্রু কল্পনা করে বি ক্রস এ লেখা আছে, তাহলে বি থেকে এ এর দিকে স্ক্রুটা ঘুরাবো। দেখো বি থেকে এ এর দিকে, তাই না? এই যে এরকম স্ক্রুটা রেখে বি থেকে এ এর দিকে ঘুরাচ্ছি, বি থেকে এ এর দিকে মানে কি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি এভাবে করে ঘুরাই, এভাবে করে ঘুরাইলে স্ক্রুটা তো ভিতরে ঢুকে যাবে, আর ক্লকওয়াইজ এরকম করে ঘুরাইলে স্ক্রুটা ভিতরে ঢুকে যাবে। তাহলে কি হবে? এটা তল বরাবর ভেতরের দিকে, তল বরাবর ভেতরের দিকে। তাহলে তল বরাবর ভেতরের দিকে কখন পাচ্ছি? যখন এই ঘূর্ণনটা হচ্ছে ক্লকওয়াইজ, যখন এই ঘূর্ণনটা হচ্ছে কি ক্লকওয়াইজ। এটা হচ্ছে বইয়ের নিয়ম। এখন এই জিনিসটাকে বই ছাড়াও আমরা অন্যভাবে চিন্তা করলেও বের করতে পারি। বইয়ের এইভাবে স্ক্রু নিয়মটা, বইয়ে যেভাবে স্ক্রু ধরে বুঝাইছে, স্ক্রু ধরে বুঝানোটা অনেকের কাছে কষ্ট মনে হতে পারে। তো এর জন্য আমরা একটা সহজ টেকনিক চিন্তা করব। সহজ টেকনিকটা কিভাবে? দেখো এ ক্রস বি আছে না, এ ক্রস বি আছে, ভালো কথা। এই যে স্ক্রুটা কিন্তু ডান হাত দিয়ে ঘুরাইতে হবে, বাম হাত দিয়ে ঘুরাইলে কিন্তু হবে না। ওই যে স্ক্রুটা ডান হাত দিয়ে ঘুরাইতে হবে। এবার এ ক্রস বি এর ডিরেকশন আমরা অন্যভাবে চিন্তা করব। এ ক্রস বি, তাহলে এ বরাবর আমি হাতটা রাখবো, এ বরাবর যেটা আগে আছে সেই বরাবর আমি হাত রাখবো। রাখার পরে পরের যে ভেক্টর আছে না, সেই ভেক্টরের দিকে আমি বাকি আঙ্গুলগুলো ঘুরাবো। সবগুলো আঙ্গুল এভাবে করে এই ভেক্টরের দিকে রাখছি। রাখার পরে পরের ভেক্টর হচ্ছে বি, এ থেকে বি এর দিকে বাকি আঙ্গুলগুলো ঘুরাবো। এরকম ঘুরাইলে আমার বৃদ্ধাঙ্গুলি যে দিকে পয়েন্ট করে থাকবে সেটাই হলো ডিরেকশন। তারপরে এরকম করে যদি ঘুরাই, আমি এরকম করে কাউকে ধরো ডাকতেছি যে এদিকে আসো, এরকম করে ডাকলাম এ থেকে বি এর দিকে, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি কি বাইরের দিকে পয়েন্ট করে আছে না ভিতরের দিকে? বাইরের দিকে। তাহলে এই জন্য দেখো এ ক্রস বি এর ডিরেকশন তল বরাবর বাইরের দিকে। তাহলে ভাই বি ক্রস এর ডিরেকশন কিভাবে নির্ণয় করব আমরা? বি ক্রস এর জন্য দেখো প্রথমে কোন ভেক্টর আছে? বি ভেক্টর। তাহলে বি বরাবর এই আঙ্গুলগুলো রাখবো, বি বরাবর আঙ্গুলগুলো রেখে বি থেকে এ এর দিকে ঘুরাবো, বি থেকে এর দিকে এই যে আঙ্গুলগুলো ঘুরাবো, মানে কাউকে ডাকতেছি এইভাবে, এরকম করে ডাকতেছি। ডাকলে আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে পয়েন্ট করে আছে? ভেতরের দিকে। এই যে দেখো তল বরাবর ভেতরের দিকে। ক্লিয়ার? তাহলে অন্যভাবে চিন্তা করলে ক্লকওয়াইজ যদি রোটেশন হয় এ থেকে বি এর দিকে, যদি ক্লকওয়াইজ যাও তাহলে বাইরের দিকে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে ভেতরের দিকে। অথবা এই যে এরকম হাত দিয়ে ডাকতে পারো কাউকে যে এদিকে আসো, এদিকে আসো, এরকম করে ডাকলেও হবে। তাহলে আমরা ডিরেকশন কি বুঝতে পারছি?
আশা করি ডিরেকশন নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে ক্রস গুণফলের মান হচ্ছে এ বি সাইন থিটা, ক্রস গুণফলের ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ হইলে তল বরাবর ভেতরের দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে তল বরাবর বাইরের দিকে, বা এই যেরকম হাত দিয়ে রাখলেও বোঝানো যাইতে পারে। ওকে, তাহলে ক্রস গুণফলের হালকা একটা ধারণা হয়ে গেলে এবার আমরা আয়ত একক ভেক্টরের ক্রস গুণফল করব। আয়ত একক ভেক্টর এর ক্রস, আয়ত একক ভেক্টর কয়টা আছে আমরা জানি? আয়ত একক ভেক্টর আছে টোটাল কয়টা বলতো? 3টা। তো আমরা 3টা অক্ষ বিবেচনা করি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এইটা হইলো ওয়াই অক্ষ, এইটা হলো জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর হচ্ছে কে ক্যাপ। তো দেখো এক্স অক্ষ যদি ওই দিকে থাকে, এক্স অক্ষের বিপরীত দিকেও কিন্তু অক্ষটা আছে, মানে ঋণাত্মক এক্স অক্ষ বলি আমরা, নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এই দিকে আছে হচ্ছে এক্স প্রাইম, এই দিকে তাহলে একক ভেক্টর কি মাইনাস আই ক্যাপ। জেড এর বিপরীত দিক এই দিকে, তাহলে জেড প্রাইম ধরলাম, এই দিকে একক ভেক্টর কে এর বিপরীত দিক, তাহলে মাইনাস কে ক্যাপ। তারপরে ওয়াই এর বিপরীত দিকে এই দিকে ওয়াই প্রাইম ধরলাম আমরা, ওয়াই প্রাইম ধরলাম এই দিকে, তাহলে মাইনাস জে ক্যাপ, মানে বিপরীত গুলো আমরা নিয়ে নিলাম। এবার আয়ত একক ভেক্টর গুলোর আমরা ক্রস গুণ করব। তো প্রথমে আই ক্রস আই করার চেষ্টা করি, আই ক্রস আই। তাহলে ক্রস গুণফল আমরা কিভাবে নির্ণয় করব? দেখো আই আই সাইন থিটা তার সাথে ইটা, এই পাশে একটু মিল করি, এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা তার সাথে হচ্ছে ইটা। এ কি ছিল? এ ভেক্টরের মান, এখানে দেখো আই ক্রস আই, আই আই সাইন থিটা, আই ভেক্টরের মান, আই ভেক্টরের মান সাইন থিটা। থিটাটা কি? থিটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, আর এই যে ইটা হচ্ছে তার ডিরেকশন, এই জন্য আমরা ইটাকে রেখে দিছি। এবার দেখো এই ক্ষেত্রে থিটাটা কত? থিটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। দেখো আই ক্যাপ এটা কোন দিকে কাজ করে? এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর। আর একটা আই ক্যাপ এটা কোন দিকে আছে? এটাও ধনাত্মক এক্স অক্ষ বরাবর। তাহলে দুইটা যদি একই দিকে কাজ করে তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, দুইটাই এক্স অক্ষ বরাবর। তাহলে দুইটা একই দিকে না, তাহলে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এখন একটু সাইন 0 ডিগ্রির মানটা বসাইতো। এক্ষেত্রে আই এর মান কত? আই যেহেতু একক ভেক্টর তার মান হচ্ছে 1, এটার মানও 1 ইন্টু সাইন 0 ডিগ্রি তার সাথে ইটা। সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 ইটা। দেখো আই ক্রস আই তুমি করতেছো, ক্রস গুণফলের অ্যান্সার তো একটা ভেক্টর রাশি। তাহলে দেখো এই যে ইটা হলো সেই ক্রস গুণফলের দিক নির্দেশ করতেছে। তাহলে এমন একটা ভেক্টর রাশি, দিক যেহেতু আছে তাহলে ভেক্টর রাশি, এমন একটা ভেক্টর রাশি যার মান 0, বলতো এমন একটা ভেক্টর রাশি যার মান 0 তাকে আমরা কি বলি? কোন ভেক্টর রাশির মান 0 হলে তাকে আমরা কি বলি বলতো? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তাহলে আই ক্রস আই ইকুয়ালস টু আসলে কি? নাল ভেক্টর। এই নাল ভেক্টরের মান কত? 1। তাহলে আই ক্রস আই করলে অ্যান্সার কি আসবে? একটা নাল ভেক্টর। বুঝতে পারছি আমরা? এবার যদি আমি জে ক্রস জে করি, জে ক্রস জে করলে তাহলে আবারও হিসাব অনুযায়ী দুইটা ভেক্টরের ক্রস গুণফল, তাহলে জে জে সাইন থিটা তার সাথে ইটা। তাহলে এবার একটু থিটাটা বের করার চেষ্টা করি। জে ক্যাপ কোন ভেক্টরের দিকে, সরি কোন অক্ষের দিকে? ওয়াই অক্ষের দিকে। আরেকটা জে ক্যাপ ওটা কোন দিকে? ওটা ওয়াই অক্ষের দিকে। তাহলে দুইটা যদি একই দিকে ক্রিয়াশীল হয় মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? অবশ্যই 0 ডিগ্রি হবে। তাহলে এখানে জে এর মান কত? জে যেহেতু একটা একক ভেক্টর তার মান 1, আর একটার মানও 1 ইন্টু সাইন 0 ডিগ্রি তার সাথে ইটা। সাইন 0 ডিগ্রির মান কত? আমরা জানি 0, তাহলে 0 ইটা। তাহলে আবারও তো এমন একটা ভেক্টর যার মান 0, তাহলে এমন একটা ভেক্টর যার মান 0 তাদেরকে আমরা কি বলি? নাল ভেক্টর বলি। তাদেরকে আমরা বলি হচ্ছে নাল ভেক্টর। তাহলে জে ক্রস জে করলে আসবে হলো নাল ভেক্টর। তাহলে এখান থেকে তো তোমরা অলরেডি বুঝেই ফেলছো যে কে ক্রস কে করলে কি আসবে? কে ক্রস কে করলেও আসবে হচ্ছে আমাদের নাল ভেক্টর। কে ক্রস কে করলেও আসবে হচ্ছে নাল ভেক্টর। তাহলে একই দিকে ক্রিয়াশীল আয়ত একক ভেক্টরগুলোর ক্রস গুণফল হয় হচ্ছে, ক্রস গুণফলের মান হয় হলো 0। একই দিকে ক্রিয়াশীল আয়ত একক ভেক্টরগুলোর ক্রস গুণফলের মান কত হয়? 0 হয়। দেখো আমাদের কি হচ্ছে, একই দিকে ক্রিয়াশীল একক ভেক্টরগুলোর ক্রস গুণফলের মান আসতেছে 0, এই জন্য এদেরকে আমরা বলতেছি নাল ভেক্টর।
এবার একই দিকে যদি না হয়, মানে একটা ধরো এক্স অক্ষের দিকে আর একটা ধরো ওয়াই অক্ষের দিকে, যেমন ধরো আমি আই ক্রস জে করতে চাই, আই ক্রস জে, তাহলে গুণফলের নিয়ম অনুযায়ী আই জে সাইন থিটা তার সাথে ইটা। এবার থিটাটা দরকার, এবার দরকার থিটা অর্থাৎ মধ্যবর্তী কোণ। তাহলে দেখো একটা হচ্ছে আই ক্যাপ হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে জে ক্যাপ। তাহলে জে ক্যাপ কোন দিকে? ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর। তাহলে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ আমরা জানি 90 ডিগ্রি। তাহলে অবশ্যই আই ক্যাপ এবং জে ক্যাপের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টরের এখানে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আই ভেক্টর একক, তার মান হচ্ছে 1, জে ভেক্টরও একক, তার মান 1, সাইন 90 ডিগ্রি তার সাথে ইটা। সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, তাহলে 1 ইটা। এখান থেকে একটু খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ইটা হচ্ছে ক্রস গুণফলের দিক নির্দেশ করতেছে, এটা হইল ক্রস গুণফলের দিক নির্দেশ করতেছে। তাহলে ক্রস গুণফলের দিক আমরা এখনো জানি না, খালি জানি যে উভয়ের সাথে লম্ব হবে, আর এটার মান কত? 1। একটু চিন্তা করো, তিনটা ভেক্টর আমি কল্পনা করলাম, তিনটা ভেক্টর। এই যে ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, আর এটা ধরো জেড অক্ষ, বুঝছো ভালো মতো। আচ্ছা ধরো এটাকে এক্স ধরি, এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। দেখো তুমি কাকে গুণ করতেছো? আই এবং জে। তাহলে আই আছে এক্স অক্ষ বরাবর, জে আছে কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তাহলে আই আর জে, তাহলে একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এই দিকে। তাহলে এখন উভয়ের সাথে লম্ব তো দুইটাই হতে পারে, উভয়ের সাথে লম্ব বরাবর উপরের দিকেও হইতে পারে, নিচের দিকেও হইতে পারে, অর্থাৎ তল বরাবর বাইরের দিকেও হইতে পারে, তল বরাবর ভেতরের দিকেও হইতে পারে। চলো তো দেখি কোন দিকে হয়। তাহলে ডিরেকশন আমরা কিভাবে নির্ণয় করব? যে ভেক্টরটা প্রথমে আছে সেখানে আঙ্গুল বসায় অন্য ভেক্টরের দিকে আমি আঙ্গুলটা ঘুরাবো, ঘুরাইলেই হচ্ছে তার ডিরেকশন পাওয়া যাবে। বৃদ্ধাঙ্গুলে যেদিকে পয়েন্ট করে থাকবে সেটাই হচ্ছে আমাদের ডিরেকশন। তাহলে দেখো আমার এখানে কি আছে? আই ক্রস জে। আই কোন দিকে? এক্স অক্ষ বরাবর। জে কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। তাহলে হাতটা বসাবো কোথায়? প্রথমে আছে আই ভেক্টর, তাহলে আই ভেক্টরের দিকে হাতটা বসাবো, এই যে আমি বসাইলাম। বসায় ঘুরাবো কোন দিকে? পরে আছে জে ভেক্টর, তাহলে ওয়াই অক্ষের দিকে। তাহলে আই থেকে জে এর দিকে হাতটা ঘুরাচ্ছি, দেখো তো আই থেকে জে এর দিকে হাতটা ঘুরাইলে বৃদ্ধাঙ্গুলি উপরের দিকে পয়েন্ট করে আছে না? তাহলে উপরের দিকে এটা কোন অক্ষ? দেখো তো উপরের দিকে এটা কোন অক্ষ? এক্স ওয়াই। তাহলে এটা কোন অক্ষ? জেড অক্ষ। তাহলে দেখো এর ডিরেকশনটা কোন দিকে? পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে। তাহলে ইটা যে ক্রস গুণফলের দিক নির্দেশ করলো, এই ক্রস গুণফলের দিক কোন দিকে? দেখো তো ইটা এর দিক কোন দিকে? পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে, জেড অক্ষের দিকে। এখন দেখো এমন একটা ভেক্টর যেটা পজিটিভ জেড অক্ষের দিকে ক্রিয়াশীল, এমন একটা ভেক্টর যেটা পজিটিভ জেড অক্ষের দিকে ক্রিয়াশীল যার মান 1, বলো তো ভেক্টরের নাম কি? একটা ভেক্টর যেটা ধনাত্মক জেড অক্ষের দিকে ক্রিয়াশীল, তার মান 1। একটা ভেক্টর যেটা ধনাত্মক জেড অক্ষের দিকে ক্রিয়াশীল যার মান 1, নাম কি? কে ক্যাপ। তাহলে দেখো আই ক্রস জে করলে কি পাওয়া যাচ্ছে? কে ক্যাপ পাওয়া যাচ্ছে। তোমরা কি এটা বুঝতে পারছো? কে ক্যাপ কিভাবে আসলো সেটা কি বুঝছো? ওকে, তাহলে আই ক্রস জে যদি বুঝে থাকো তাহলে আমরা জে ক্রস কে করি, তো জে ক্রস কে করি। তাহলে জে ক্রস কে নিয়মটা একই, জে কে সাইন থিটা ইটা। তাহলে এখন থিটা অর্থাৎ মধ্যবর্তী মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। একটু চিন্তা করি তো, জে ক্যাপ কোন দিকে? জে ক্যাপ হচ্ছে আমাদের ওয়াই অক্ষের দিকে, কে ক্যাপ কোন দিকে? জেড অক্ষের দিকে। তাহলে ওয়াই অক্ষ আর জেড অক্ষ এদের মধ্যবর্তী কোণই হলো জে এবং কে এর মধ্যবর্তী কোণ। তাহলে ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত? আমরা জানি প্রত্যেকটা অক্ষই প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে মানটা বসাই, যে এটা তো একক ভেক্টর, একক ভেক্টরের মান হচ্ছে আমাদের 1। তাহলে 1 ইন্টু 1 ইন্টু সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি তার সাথে ইটা। সাইন 90 ডিগ্রির ভ্যালু আমরা জানি কত বলো তো? 1। তো এই অংশের মানও হচ্ছে 1। তাহলে 1 ইটা। আবার একই রকম চলে আসলো, আবার একই রকম। তাহলে ইটা এবার ডিরেকশনটা আবার খুঁজতে হবে, আবার ডিরেকশনটা খুঁজতে হবে। তাহলে দেখো আগের বারের মতোই একটু চিন্তা করি মনোযোগ দিয়ে। তাহলে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, সরি এক্স ওয়াই জেড, মনে রাখো। নীলটা হচ্ছে এক্স, লালটা হচ্ছে ওয়াই, সবুজটা হচ্ছে জেড। তাহলে এইবার কি করতেছে? জে ক্রস কে। জে কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। কে কোন দিকে? জেড অক্ষের দিকে।
যেটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে, এটা হলো জেড অক্ষের দিকে। তাহলে ডিরেকশন নির্ণয় করতে হবে। ডিরেকশন কিভাবে নির্ণয় করব? যে ভেক্টরের দিকে আগে আঙ্গুল বসাবো, যে কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। যে ভেক্টর দিকে আমি আঙ্গুলটা বসাইলাম, বসানোর পরে ঘুরাবো কোন দিকে? কে এর দিকে। যে থেকে কে এর দিকে ঘুরাবো, কে তো এই দিকে, এরকম করে ঘুরাইলাম, এরকম ঘুরে ঘুরাইলে আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে পয়েন্ট করে আছে? এই যে নীল মানে এক্স অক্ষের দিকে না? বুঝতে পারছি কি আমরা? এখান থেকে এদিকে আঙ্গুল ঘুরাবো, তাহলে এই যে এক্স অক্ষের দিকে পয়েন্ট করে আছে। তাহলে আমরা এই যে ইটা এর ডিরেকশন চাচ্ছিলাম, এটা তো দিক নির্দেশ করে উভয়ের সাথে লম্ব, কোন দিকে সেটা? পজিটিভ এক্স অক্ষের দিকে, পজিটিভ এক্স অক্ষের দিকে। এই ডিরেকশনটা কি বুঝতে পারছি আমরা? তাহলে দেখো, পজিটিভ এক্স অক্ষের দিকে ক্রিয়াশীল একটা ভেক্টর, ভেক্টর কেন বলতেছি? ক্রস গুণফলের অ্যান্সার তো ভেক্টরই হবে। তাহলে পজিটিভ জেড অক্ষের দিকে ক্রিয়াশীল একটা ভেক্টর যার মান 1, পজিটিভ জেড অক্ষের দিকে ক্রিয়াশীল একটা ভেক্টর যার মান 1, দেখো তো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কে। পজিটিভ জেড অক্ষের দিকে, সরি এক্স অক্ষের দিকে, ভুল বলতেছি এক্স অক্ষের দিকে, জেড বলে ফেলছিলাম ভুল করে। পজিটিভ এক্স অক্ষের দিকে ক্রিয়াশীল একটা একক ভেক্টর, পজিটিভ এক্স অক্ষের দিকে ক্রিয়াশীল একটা একক ভেক্টর যার নাম হচ্ছে আই। তাহলে জে ক্রস কে করলে কি পাওয়া যাচ্ছে বলতো? জে ক্রস কে করলে পাওয়া যাচ্ছে আই। দেখো একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছ? আই আর জে গুণ করলে কে, জে আর কে গুণ করলে আই। তাহলে বলো তো আই আর কে গুণ করলে কি পাওয়া যাবে? জে পাওয়া যাবে, মানে যেটা নাই সেটা পাওয়া যাচ্ছে। তাহলে এবার আমরা ধরো এই কে আর আই গুণ করি, কে এবং আই। তাহলে এই দুটাকে এবার গুণ করি, কে এবং আই গুণ করলাম, তাহলে কে আই সাইন থিটা তার সাথে ইটা। তাহলে এবারও থিটা কত ডিগ্রি হবে বলতো? একটা হচ্ছে কে ক্যাপ যেটা হলো জেড অক্ষের দিকে, একটা হচ্ছে আই ক্যাপ যেটা হলো কোন অক্ষের দিকে বলতো? এক্স অক্ষের দিকে। তাহলে এক্স অক্ষ এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত? অবশ্যই 90 ডিগ্রি। তাহলে থিটা এখানেও 90 ডিগ্রি। তাহলে 1 1 সাইন 90, সাইন 90 এর ভ্যালু 1, তার সাথে থাকতেছে ইটা। তাহলে 1 ইটা। তাহলে এই ডিরেকশনটা আবার খুঁজি, এই ডিরেকশনটা আবার খুঁজি। তাহলে একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আবার একটু অক্ষগুলা নিয়ে চিন্তা করি। একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এবার এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর হচ্ছে কে ক্যাপ। তাহলে এবার প্রথমে হাত রাখতে হবে কোন দিকে? কে এর দিকে। এই যে হচ্ছে কে, কে বরাবর আমি হাতটা রাখলাম, এই যে রাখছি। রাখার পরে আই এর দিকে ঘুরাইতে হবে, আই মানে এক্স, এই যে কে, এই যে আই, এক্স ওয়াই জেড, জেড অক্ষ বরাবর কে, এক্স অক্ষ বরাবর আই। তাহলে কে থেকে আই এর দিকে আঙ্গুলগুলো ঘুরাবো, এই যে এইভাবে আঙ্গুলগুলো ঘুরাইলাম। তাহলে দেখো তো বৃদ্ধাঙ্গুলি কোন দিকে পয়েন্ট করে আছে? এই যে লাল মানে ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে পয়েন্ট করে আছে। তাহলে এই যে আমার ইটা, ইটার ডিরেকশন কোন দিকে? ইটার ডিরেকশনটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষের দিকে, পজিটিভ ওয়াই অক্ষের দিকে। তাহলে পজিটিভ ওয়াই অক্ষের দিকে ক্রিয়াশীল একটা একক ভেক্টর, একক কেন বলতেছে? যার মান 1। পজিটিভ ওয়াই অক্ষের দিকে ক্রিয়াশীল একটা ভেক্টর যার মান 1, তার নাম হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর ওয়াই অক্ষের দিকে ক্রিয়াশীল নাম কি? ওয়াই অক্ষের দিকে ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে জে। তাহলে কে ক্রস আই করলে কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে হলো জে। বুঝতে পারছি এটা? ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস একটু এদিকে ফেরত আসে। দেখো এ ক্রস বি, এ ক্রস বি এর যা ডিরেকশন, বি ক্রস এর ডিরেকশন কি তাই ছিল? এ ক্রস বি এর যা ডিরেকশন, বি ক্রস এর ডিরেকশন কি তাই ছিল? না। দিক কি একই দিকে না পরস্পর বিপরীত দিকে? এক্সাক্ট বিপরীত না? একটা হলো বাইরের আর একটা হলো ভেতরের, তাহলে পরস্পর বিপরীত দিকে। এখন দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মানগুলো একটু দেখি তো। ধরো একটা ভেক্টর তুমি গুণ করলা এ ক্রস বি, এ ক্রস বি এর মান এ বি সাইন থিটা তার সাথে হচ্ছে ইটা, এটার ডিরেকশন হলো এই যে এই চিত্র অনুযায়ী তল বরাবর বাইরের দিকে। আবার একটা গুণ করলা বি ক্রস এ, এটার মান কি? বি এ সাইন থিটা তার সাথে ইটা। আচ্ছা, বি এ লেখা আর এ বি লেখার মধ্যে কোনো পার্থক্য আছে? এটা তো শুধু মান। তাহলে দেখো তো এ ক্রস বি এর যে মান, বি ক্রস এর মান কি সেম না? কিন্তু দিক, দিক কি একই? আলাদা বলতেছি আমরা, আলাদা বলতে এক্সাক্ট বিপরীত দিকে না। এ ক্রস বি এর যে ডিরেকশন, বি ক্রস এর ডিরেকশন কি সেম? তা কিন্তু না। তাহলে এ ক্রস বি এর ডিরেকশন আর বি ক্রস এর ডিরেকশন যদি সেম না হয়, তাহলে আমরা কি এরকম লিখতে পারবো এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ? লেখা কি যাবে?
এরকম লেখার অর্থ কি? এরকম লেখার অর্থ হচ্ছে a ক্রস b এই ভেক্টরটা এবং b ক্রস a এই ভেক্টরটা সমান। দুইটা ভেক্টর সমান হতে গেলে কি হতে হয়? তাদের মান সমান হতে হয় এবং দিকটাও সেম থাকতে হয়। তাহলে a ক্রস b এর মান আর b ক্রস এর মান সমান, কিন্তু দিকটা কি সেম? দিক পরস্পরের বিপরীত। তো পরস্পরের বিপরীত দিক বোঝানোর জন্য কি করতে হবে জানো? সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, তাহলে এরকম লেখা যায়। তাহলে দেখো তো a ক্রস b আর b ক্রস a দুইটার সবকিছু মিলে টোটাল অ্যান্সার কি সেম হচ্ছে? না, মান সমান হচ্ছে কিন্তু দিক পরস্পরের বিপরীত। তাহলে a ক্রস b আর b ক্রস a কিন্তু সেম না। তাহলে ভেক্টরগুলো অবস্থান বিনিময় করলে কি অ্যান্সার সেম পাওয়া যাবে? না। তাহলে আমি কি বলতে পারবো যে ক্রস গুণফল বিনিময় বিধি মেনে চলে? তা কি বলা যাবে? না। বিনিময় করলে, অবস্থান বিনিময় করলে যদি সবকিছু সেম থাকতো তাহলে বলতাম বিনিময় বিধি মানে, কিন্তু এখানে যেহেতু অবস্থান বিনিময় করলে অ্যান্সারের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে ক্রস গুণফল বিনিময় বিধি মেনে চলে না। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, ক্রস গুণফল বিনিময় বিধি মেনে চলে না। এখন এই কথাটা এখানে আমি কেন বললাম? তাহলে দেখো, a ক্রস b গুণ করলে যে মান পাচ্ছ, b ক্রস a গুণ করলে মান সেমই পাচ্ছ, কিন্তু দিক পরস্পরের বিপরীত। তাহলে দেখো তো, i ক্রস j করে আমি যে মান পাইছি, j ক্রস i করে সেম মান পাবো না? মান সেম কিন্তু দিক বিপরীত হবে, সমান হবে না বলতে বিপরীত হবে। দেখো i ক্রস j করে যদি k ভেক্টর পাই, k হচ্ছে পজিটিভ z অক্ষের দিকে, তাহলে j ক্রস i করলে কি পাবো? মাইনাস কে। মানে মান সেম থাকবে কিন্তু দিক বিপরীত, পজিটিভ z অক্ষের জায়গায় নেগেটিভ z অক্ষ। তাহলে দেখি তো এটা আসলে সত্য কিনা, এটা একটু চেক করে দেখি। j ক্রস i এই দুটার ক্রস গুণফল করব, তাহলে নিয়ম হচ্ছে সূত্র লিখি, জে আই সাইন থিটা তার সাথে ইটা। তাহলে থিটা মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আমার জানা দরকার। তাহলে দেখো, একটা হচ্ছে জে ভেক্টর আর একটা কি ভেক্টর? আই ভেক্টর। তাহলে জে ভেক্টর কোন দিকে? জে ভেক্টর হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, আর একটা হচ্ছে আই ভেক্টর, এটা কোন দিকে? এটা হচ্ছে এক্স অক্ষের দিকে। তাহলে ওয়াই এবং এক্স এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কত পাচ্ছি? 90 ডিগ্রি। জে ভেক্টরের মান 1, আই ভেক্টরের মানও 1, সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 ইটা। এখন এই ইটা এর ডিরেকশনটা আমাদের খুঁজতে হবে, এই যে এই ডিরেকশনটা খুঁজতে হবে। তাহলে চলো আবারও কলম দিয়ে আমরা অক্ষগুলা চিন্তা করি। তাহলে একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা হলো জেড অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আর একটা হলো জেড অক্ষ। একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, আর একটা জেড। দেখো এবার কাকে গুণ করতেছো? জে ক্রস আই কে। জে ক্রস আই কে গুণ করতেছো। তাহলে জে কোন দিকে? যেটা এক্স, এটা ওয়াই, এটা জেড, ওয়াই অক্ষের দিকে, আর আই এই যে এক্স অক্ষের দিকে। তাহলে হাত রাখতে হবে কোথায়? হাত রাখতে হবে জে এর দিকে, যেহেতু আগে জে আছে, জে এর দিকে হাত রাখলাম, রেখে কার দিকে ঘুরাইতে হবে? আই এর দিকে। দেখো তো, জে এর দিকে হাত রেখে যদি আই এর দিকে এরকম করে ঘুরাই, বৃদ্ধাঙ্গুলি এই দিকে চলে যাচ্ছে না? তাহলে এই যে ওয়াই অক্ষের জেড অক্ষের দিকে যাচ্ছে না, তার বিপরীত দিকে। দেখো যে এভাবে দেখাইলে, জেড অক্ষ এই দিকে, জেড অক্ষ এই দিকে। এই যে দেখো, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। এই যে ওয়াই মানে জে ক্যাপ, এক্স মানে আই ক্যাপ। তাহলে এখান থেকে এইদিকে ঘুরাচ্ছি, তাহলে এরকম করে দেখাই, এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে। তাহলে বৃদ্ধাঙ্গুলি এইদিকে বাইরের দিকে পয়েন্ট করে আছে। জেড অক্ষ যদি এইদিকে হয়, এইদিকে, তাহলে কোন অক্ষ? নেগেটিভ জেড অক্ষ, জেড অক্ষের বিপরীত। তাহলে এটা আসলে কোন দিকে কাজ করতেছে? এটা আসলে কাজ করতেছে নেগেটিভ জেড অক্ষের দিকে, নেগেটিভ জেড অক্ষের দিকে। তাহলে দেখো, নেগেটিভ জেড অক্ষের দিকে ক্রিয়াশীল একটা ভেক্টর যার মান 1, নেগেটিভ জেড অক্ষের দিকে ক্রিয়াশীল একটা ভেক্টর যার মান 1, অর্থাৎ একক ভেক্টর। দেখো তো, নেগেটিভ জেড অক্ষের দিকে ক্রিয়াশীল একক ভেক্টরের নাম কি? মাইনাস কে ক্যাপ। তাহলে এখানে কি আসবে? মাইনাস কে ক্যাপ, জে ক্রস আই, এটা হচ্ছে মাইনাস কে ক্যাপ। দেখো, এটা আমরা এমনি বুঝতে পারতাম। এ ক্রস বি আর বি ক্রস এর সামনে শুধু একটা কি আসে? মাইনাস। তাহলে আই ক্রস জে যদি কে হয়, জে ক্রস আই কি আসবে? মাইনাস কে।
ওই যে সামনে একটা মাইনাস আসবে, মানে এ ক্রস বি আর বি ক্রস এ যদি সমান করে লিখতে চাও সামনে একটা কি লিখতে হবে, মাইনাস। তাহলে আই ক্রস জে এর জায়গায় যদি জে ক্রস এ দাও তাহলে সামনে একটা কি দিয়ে দিবা, মাইনাস। এই যে সেটা পাইলাম। তাহলে বলো তো এইখানে আমি যদি লিখি জে ক্রস কে যদি আই হয় তাহলে বলো তো কে ক্রস জে কি আসবে, মাইনাস আই। খুবই স্বাভাবিক কথা। তাহলে বলো তো কে ডট আই যদি জে হয়, আই ডট কে কি হবে, মাইনাস জে। আই সরি ডট বলতেছি, সরি আই ক্রস কে সমান মাইনাস জে। মনে থাকবে এগুলা, এমসিকিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও ধরো কেউ যদি এখানে উল্টা পাল্টা করো, তার মনে রাখার জন্য একটা টেকনিক ফলো করতে পারো। দেখো সেই টেকনিকটাকে আমি এই অংশটুকুতে মিশাই দিয়ে লিখি, বোর্ডের ওই পাশে আর জায়গা নাই। ত্রিকোণমিতিতে বলো তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন কি পজিটিভ হয় না নেগেটিভ হয়? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে পজিটিভ হয়, আর ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো আমরা একটু জিনিসটা চিন্তা করি। তো এখানে ধরো আই লিখলাম, এখানে ধরো জে লিখলাম, এখানে লিখলাম হচ্ছে কে, এরকম লিখলাম আই জে কে। তো দেখো আই এর সাথে জে গুণ করলে যে কে পাচ্ছ এটা তো শিওর। দেখো আই এর সাথে জে করো, জে এর সাথে আই করো, কেই পাবা, প্লাস না মাইনাস, এটা হলো সমস্যা। তাহলে আই এর সাথে জে করলে কে পাবা, জে এর সাথে কে করলে আই পাবা, কে এর সাথে আই গুণ করলে জে পাবা। এখন প্লাস হবে না মাইনাস? দেখো তো তুমি যে ঘুরলা, এই যে ঘুরলা ক্লকওয়াইজ ঘুরছো না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছো? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই দিকে ঘুরছো যখন, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ চিহ্নটা কি হয়, প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এই দিকে ঘুরলে অ্যান্সার পাবা পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ চিহ্নটা হচ্ছে পজিটিভ। যদি উল্টা দিকে ঘোরো, ধরো এইদিকে আই ক্রস কে করলে অ্যান্সার তো জে পাবা, অ্যান্সার জে পাবা, কিন্তু প্লাস না মাইনাস? প্লাস। ক্লকওয়াইজ ঘুরতেছো, এবার ঘুরতেছো কোন দিকে, ক্লকওয়াইজ। তাহলে এই যে নীল কালার এটা কি করতেছো, ক্লকওয়াইজ ঘুরলে অ্যান্সারটা কি আসবে, নেগেটিভ। আর লাল কালারটা কি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে চিহ্নটা কি আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে চিহ্ন কি আসবে বলো তো, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। আর ক্লকওয়াইজ ঘুরলে আসবে নেগেটিভ। তাহলে এখন নীল করো, দেখো আই ক্রস জে কি ঘুরতেছো, ক্লক না অ্যান্টি ক্লক? আই ক্রস জে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আই ক্রস জে অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? দেখো তো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্সার প্লাস কে। যদি কে ক্রস আই করো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে প্লাস জে, কিন্তু উল্টা দিকে আসো, আই ক্রস কে ক্লকওয়াইজ ঘুরতেছো, তাহলে অ্যান্সার জে, কিন্তু কি মাইনাস জে। এই যে দেখো আই ক্রস কে হয়ে গেল, এই যে আই ক্রস কে মাইনাস জে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো। আশা করি মোটামুটি একটা ধারণা আসছে ক্রস গুণফলের। এবার এখান থেকে একটা ছোট্ট এমসিকিউ করি। আচ্ছা, ধরো তোমাকে বললো, এইটা কিন্তু অ্যাডমিশনে এই টাইপের এমসিকিউ প্রায়ই আসে। ধরো আই ডট জে ক্রস কে, এটার অ্যান্সার কত হবে? এটা ডট গুণফল, মাঝখানে আবার ক্রস গুণফল আছে। তাহলে এটা একটু চলো চেষ্টা করি, যদি নিজেরা পারো তাহলে এখানে ভিডিওটা পজ করে তোমরা করার চেষ্টা করো যে নিজেরা পারো কিনা। তাহলে দেখো জে ক্রস কে করলে কি পাওয়া যায়, জে ক্রস কে করলে কি পাওয়া যায়, দেখো তো জে ক্রস কে করলে পাওয়া যায় আই, জে ক্রস কে করলে পাওয়া যায় আই। এখন বলো তো আই ডট আই করলে অ্যান্সার কত, আই ডট আই করলে অ্যান্সার কত হয় বলো, ডট গুণফল। আচ্ছা, 0 না 1 চিন্তা করো। আই ডট ওয়াই করলে, সরি আই ডট আই করলে 1, কেমনে? এই যে দেখো ডট গুণফলের সূত্র কি, আই কস থিটা, এখানে থিটা কত ডিগ্রি, আই এবং আই দুটো একই দিকে, তাহলে 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির ভ্যালু কত, কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে আই সবকিছু করলে 1 হয়ে যাবে। এটা তো ডট গুণফলের ক্লাসে আমরা শিখছিলাম। তাহলে দেখো এরকম কিন্তু এমসিকিউ আসতে পারে। তাহলে এই টোটাল অ্যান্সার কত হয়ে যাচ্ছে, টোটাল অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1, এটার গুণফল করলে হবে 1। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে 1, বুঝছো? এবার যদি এরকম থাকতো, ধরো জে ক্রস কে, এটার অ্যান্সার কি আসবে, এখানে ডট গুণফলের চিহ্ন। তাহলে জে ক্রস কে, দেখো তো জে ক্রস কে করলে কি পাবা, আই ক্যাপ, আবারও আই ক্যাপ। তাহলে জে ভেক্টর ডট আই ভেক্টর, তাহলে জে ভেক্টর ডট আই ভেক্টর করলে কত আসবে,
একই দিকে ক্রিয়াশীল না তো, বিপরীত দিকে ক্রিয়াশীল। বিপরীত দিকে ক্রিয়াশীল হলে ডট গুণফলের অ্যান্সার হয় 0। এবার তো ক্রস না, এবার ডট। মাঝখানে এখানে ছিল ক্রস, ক্রস গুণফল, মাঝখানে ডট, তার মানে ডট গুণফল। জে আর আই মানে বিপরীত দিকে ক্রিয়াশীল, বিপরীত দিকে ক্রিয়াশীল একক ভেক্টরগুলোর ডট গুণফল হয় 0। তাহলে এখানকার অ্যান্সার আসবে হচ্ছে 0। এগুলা কিন্তু ভুল করা যাবে না, বুঝছো? এগুলা এমসিকিউতে আসে, এগুলা ভুল করা যাবে না, বুঝছো? আর একটা ছোট্ট প্রশ্ন দেখি যে কতটুকু আমাদের আইডিয়া আসছে। ধরো তোমাকে দিল এ ডট এ ডট এ ক্রস বি, এটার অ্যান্সার কত? দেখি কে পারো। ভিডিওটা পজ করো, করে এখানে চেষ্টা করো। এ ডট এ ক্রস বি, দেখো এটার অ্যান্সার কত আসে, অ্যান্সারটা আমাদেরকে জানাও। অপশন দিই, এ বি সাইন এ স্কয়ার বি সাইন থিটা কস থিটা। তো দেখো এখানে প্রথমে আমরা এরকম করতে পারি, এ ডট, এই যে এ ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা তার সাথে ইটা, এটার সাথে আবার এটা ডট গুণ, তাহলে ডট গুণের সূত্র কি, এ বি কস থিটা। তাহলে এ বলতে এইটা, বি বলতে এ বি সাইন থিটা তার সাথে আবার কস থিটা, তার সাথে থাকলো ইটা। তাহলে কি আসলো, এ স্কয়ার বি সাইন থিটা কস থিটা তার সাথে ইটা। তাহলে সঠিক উত্তর কোনটা? এটা ভুল, এটা ভুল। কেন ভুল? দেখো এইভাবে করতে আসলে গুণ হয় না। চিন্তা করো, এভাবে গুণ করলেও তোমার অ্যান্সার আসবে 0 আসে। অ্যান্সার 0 কেন? আমাদের এত চিন্তাই করা লাগবে না। অ্যান্সার 0 কেন? চিন্তা করো, এ ক্রস বি, দেখো আমি মনে মনে কল্পনা করি, এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা এ এটা বি, এই দুটো ক্রস গুণ করতেছো, ক্রস গুণ ফলে ডিরেকশন কি হয়, উভয়ের সাথে লম্ব না? এই যে ধরো এটা তার ডিরেকশন, উপরেও হইতে পারে নিচেও হইতে পারে, এটা আমি চিন্তা করতেছি না। তাহলে এ আর বি এর ক্রস গুণফল উভয়ের সাথে লম্ব, তাহলে এটা হচ্ছে সেই ক্রস গুণফল। ধরে নিলাম এটার নাম সি, ধরে নিলাম এটার নাম সি। তাহলে এই সি ভেক্টরটা এ ভেক্টর এর সাথে লম্ব এবং বি ভেক্টর এর সাথে লম্ব, দুইটার সাথে লম্ব না? তাহলে দেখো দুইটা ভেক্টর লম্ব মানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে ডট গুণফলের অ্যান্সার কত হয়, 0। এই যে দেখো এ সি কজ থিটা, এই থিটা হচ্ছে যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই পুরো অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে এখানে যাই গুণ করে অ্যান্সার কত আসবে, 0। মজার একটা কোশ্চেন না? দেখো অ্যান্সার করাই লাগে না। এই যে যাদেরকে ক্রস গুণ করতেছো তাদের মধ্যে কোনো একটার সাথে যদি ডট গুণ করো অ্যান্সার 0ই হবে। যাদেরকে ক্রস গুণ করতেছো তাদের মধ্যে কারো একটার সাথে ডট গুণ করলে অ্যান্সার 0ই হবে। তাদের সাথে এই যে দেখো যাদেরকে ক্রস গুণ করছো তাদের সাথে যে কোনো একটা যদি ডট গুণ করো অ্যান্সার 0 হবে, বুঝছো? ওকে, তাহলে এখন আমরা ম্যাথের দিকে মূলত যাইতে পারি, আমাদের বেসিক আলোচনা হয়ে গেছে। ওকে, তাহলে চলো আমরা একটু ক্লাস শুরু করি। এখন আমরা ক্রস গুণফল করব কিভাবে? সাধারণত ক্রস গুণফল হচ্ছে অবস্থান ভেক্টরের করতে হয়। অবস্থান ভেক্টর মানে আয়ত একক ভেক্টর আকারে যে ভেক্টর রাশিগুলো দেয়া থাকে সেগুলোর ক্রস গুণফল করতে হয়। তো আমরা এরকম একটা ক্রস গুণফল করা দেখি। তোমরা যারা ম্যাথে নির্ণায়ক শিখছো তাদের কাছে ক্রস গুণফল খুবই সহজ হবে। আমরা ক্রস গুণফল আসলে করব নির্ণায়কের সাহায্যে। ধরো তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিল, এ একটা ভেক্টর যেটার মান ধরো এরকম দিয়ে আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস ধরো 4k ক্যাপ, আর একটা ভেক্টর আছে ধরো i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এরকম দিয়ে দিল। এখন এই দুইটা ভেক্টরকে ক্রস গুণ করতে বলছে যে a ক্রস b ইকুয়ালস টু হোয়াট, a ক্রস b ইকুয়ালস টু হোয়াট করতে বলছে। তো এখন সাধারণভাবে যেভাবে আমরা ক্রস গুণ করি মানে গতানুগতিক যে পদ্ধতি ম্যাথে যেভাবে শিখছি আমরা সেভাবে যদি লিখতাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ তারপরে হচ্ছে তোমার প্লাস 4k ক্যাপ ক্রস i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, তাহলে কি করা লাগতো, এইটার সাথে এই পুরোটার একবার ক্রস গুণফল,
এইটার সাথে এই পুরাটার একবার ক্রস গুণফল, আবার এইটার সাথে এই পুরাটার একবার ক্রস গুণফল। অনেক লেন্দি প্রসেস, বিশাল একটা প্রক্রিয়া। তো এত বড় প্রক্রিয়া আমরা করতে চাই না, আমরা ক্রস গুণফল করব নির্ণায়কের সাহায্যে। যারা ম্যাথ এর নির্ণায়ক অধ্যায়টা পড়ে আসছো তাদের জন্য এটা খুবই সহজ, আর যারা নির্ণায়ক এখনো শুরু করো নাই তাদের জন্য কোনো সমস্যা নেই, আমরা মোটামুটি ভাবে শিখাই দিচ্ছি। তাহলে দেখো, যখনই দুটাকে ক্রস গুণ করবা, ক্রস গুণ এরকম লিখবা, লেখার পর সুন্দর একটা জাদুর বাক্স আঁকাবা, মানে মডুলাস, নির্ণায়কের বক্স বলতে পারো। তারপরে উপরে আগে আই জে কে লিখে নিবা। লিখে নেওয়ার পরে টেকনিকটা খেয়াল করো, প্রথমে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের আই জে কে এর সহগ লিখবা। প্রথমে এখানে কোন ভেক্টর আছে? এ ভেক্টর। এই ভেক্টর আই জে কে এর সহগ 2 3 4। তারপরে কোন ভেক্টর আছে? বি ভেক্টর। তাহলে বি ভেক্টরের আই জে কে এর সহগ লিখতে হবে। এটার আই এর সহগ হচ্ছে 1, জে এর সহগ -4, কে এর সহগ 5। লেখা হয়ে গেল। এইবার হচ্ছে নির্ণায়কের আসল মজা। এখন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। নির্ণায়কের এই অংশগুলোকে বলা হয় হচ্ছে কলাম, আর এই পাশাপাশি এগুলাকে বলা হয় রো, সারি বা হচ্ছে রো। এটা হচ্ছে কলাম, এগুলা হচ্ছে রো, রো কলাম, রো কলাম। তো এখন দেখো তোমরা কি করবা, প্রথমে আইটাকে লিখবা এখানে এই কর্নার, এটাকে সহগুণক বলে সম্ভবত নির্ণায়কে। তো আই ক্যাপ লিখলা, লেখার পরে আই ক্যাপ বরাবর রো এবং কলামকে বাদ দিয়ে দিবা। আই ক্যাপ বরাবর রো এবং কলামকে বাদ দিয়ে দিলা, মনে মনে বাদ দিয়ে ফেলছে, ঠিক আছে, মনোযোগ দিয়ে বোঝো। আই ক্যাপ বরাবর রো এবং কলাম বাদ দিয়ে দিলা, তাহলে 4টা সংখ্যা বাকি থাকলো। তবে সুন্দর একটা ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে আড়াআড়ি গুণ করবা, আড়াআড়ি গুণ। 2 এর সাথে 5 গুণ করলে কত হয়? 2 এর সাথে 5 গুণ করলে 10, লিখলা 10। একবার, ও সরি, 3 আর 5, 3 আর 5 সরি 3 আর 5 গুণ করলে হবে হচ্ছে 15। এই বরাবরগুলো তো বাদ। তো একবার আড়াআড়ি গুণ করার পরে মাঝখানে চিহ্ন হলো মাইনাস। এটা সূত্রে দেখো, সূত্রের মাইনাসগুলো আমি লাল কলম দিয়ে দিচ্ছি। একবার আড়াআড়ি গুণ করলাম, তারপরে মাইনাস, তারপরে আরেকটা আড়াআড়ি গুণ। তাহলে 4 এবং 4, 4 4 এ 16, কিন্তু সামনে আবার একটা কি আছে? মাইনাস। তাহলে -16 হয়ে গেল। একটার আড়াআড়ি গুণ করা শেষ। এবার হচ্ছে পরেরটা, যে মাঝখানের এই অংশটা লেখার আগে সূত্রের একটা মাইনাস দিই, যে সূত্রের মাইনাস, এটা অবশ্য মাইনাস ছাড়া করলেও হয়, ক্রস গুণটা উল্টা পাশে করলেই হয়ে যায়, তবে আমরা মাইনাস সহকারেই শিখি, সমস্যা নেই। তাহলে এবার যে লেখার পরে যে বরাবর রো কলাম বাদ দিয়ে দিবা। এই মাইনাসটা কিন্তু সূত্রের, এই যে মাইনাসের সূত্র, যে বরাবর রো কলাম বাদ দিয়ে দাও, যে বরাবর রো এবং কলাম বাদ। তাহলে যে বরাবর রো কলাম বাদ দিলে থাকে কি দেখো তো, সবুজ কালির অংশগুলো বাদ। তাহলে 2 4 1 5 এই কয়েকটা আসে, 2 4 1 5। তারপরে আড়াআড়ি গুণ করা শুরু করে ফেলো, তাহলে 5 আর 2 গুণ করলে কত আসবে? 5 2 10। তারপরে সূত্রের মাইনাস, একবার আড়াআড়ি গুণ করার পরে মাইনাস, তারপরে 4 1 4, ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল। তারপরে হচ্ছে প্লাস কে ক্যাপ। তাহলে কে ক্যাপ দেওয়ার পরে আবার এই বরাবর রো কলাম বাদ, এই বরাবর রো কলামগুলা বাদ দিয়ে দাও, কে বরাবর রো কলামগুলা বাদ দিয়ে দাও। তাহলে মনে মনে চিন্তা করো, কে বরাবর রো কলাম নাই, ঢাকে ফেলো। তাহলে থাকলো কি? 2 3 1 4, 2 3 1 4। তারপরে এখন কি করবা? আড়াআড়ি গুণ করো। 2 এবং 4 গুণ করলে কত আসে? 8, কিন্তু -8, সামনে একটা মাইনাস ছিল। তারপরে সূত্রের মাইনাস, তারপরে 3 আর 1 গুণ করলে কত হয়? 3। এই মাইনাস কিন্তু সূত্রের। তাহলে এবার কাজ শেষ, নির্ণয় করা শেষ। এখন খালি যোগ বিয়োগ করো। 15 আর এখানে প্লাস 16 না, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। 15 প্লাস 16 করলে কত হয়? 31 31 আই ক্যাপ। এবার দেখো 10 এর থেকে 4 বাদ দিলে কত হয়? 6 প্লাস 6 প্লাস মাইনাসে মাইনাস, -6 জে ক্যাপ। তারপর এখানে কত আসবে? 8 আর 3 11, -11, প্লাসে মাইনাসে আবার মাইনাস, তাহলে -11 কে ক্যাপ। এটাই হচ্ছে এ ক্রস বি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো আমরা প্রথমেই বললাম যে ক্রস গুণফল করলে এটার অ্যান্সার একটা ভেক্টর রাশি হয়। ক্রস গুণফল করার পরেও আই জে কে থেকে গেল না, আই জে কে থেকে গেল মানে এটা কি ভেক্টর ফরম্যাট।
ভেক্টর ফরম্যাটে অ্যান্সার আসছে, অর্থাৎ ক্রস গুণফলের অ্যান্সার একটা ভেক্টর রাশি। ক্রস গুণফলের পদ্ধতি কি আমরা বুঝতে পারছি? এ ক্রস বি করে বুঝতে পারলাম। আচ্ছা দেখো কে এর জায়গায় আরেকবার জানতে চাইছি, কে বরাবর রো কলাম বাদ দিয়ে দিব আগে, কে বরাবর রো রো কলাম, রো কলাম বাদ দেওয়ার পরে 2 3 1 4 এই চারটা থাকে না, আড়াআড়ি কোণ 2 এর সাথে -4 গুণ করলে আসছে -8। তারপরে ওই যে একবার আড়াআড়ি গুণ করার পরে মাইনাস চিহ্ন দিব, দেওয়ার পরে 3 এবং 1 গুণ করলে কত হয়? 3, কত হয়ে গেল? ও এটা শুধুমাত্র জে এর বেলায় মাইনাস হয়, আর সবগুলো দেখো আই এর সামনে প্লাস, কে এর সামনে প্লাস, এটাকে প্লাস দিয়ে লেখা যায়, তাহলে এইটা এখানে লিখতে হবে, এটা এখানে লিখতে হবে, ক্রস গুণফলটা উল্টা করা লাগবে। আচ্ছা তাহলে এখন এ ক্রস বি করে ফেলছি, দেখো বি ক্রস এ আমরা একটু করে ফেলি, বি ক্রস এ। তাহলে বি ক্রস এ করতে গেলে আগে জাদুর বাক্স দিয়ে আই জে কে, তাহলে আই জে কে এর সহগ লিখবো। দেখো প্রথমে কে আছে, এবার বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের আই এর সহগগুলো আগে লিখতে হবে। বি ভেক্টরের আই এর সহগ কত? 1 -4 5। তারপরে এ ভেক্টর আই জে কে এর সহগ 2 3 4। করো তো দেখি, তোমরাও করো আমিও করি, দেখি তো কে আগে করে। গুড, শেষ। আরে গুড, তাহলে আই ক্যাপ আমি আমার সাথে একটু করি, আই ক্যাপ বরাবর আমরা একটু গুণ করি, তাহলে -16 -15। তারপরে কি আসবে? প্রথমে মাইনাস, তারপরে কি আসতেছে? রো কলাম বাদ 4 -10, তারপরে প্লাস কে ক্যাপ, তাহলে হচ্ছে 3 + 8। তাহলে দেখো এখানে আসবে -31 আই ক্যাপ, তারপরে হচ্ছে মাইনাস মাইনাসে +6 জে ক্যাপ, তারপরে +11 কে ক্যাপ। আমরা এবার একটু তাড়াতাড়ি করলাম, তোমরা নিজেরা যে একটু সময় নিয়ে করো, তারপরে দেখো হয়ে যাবে এইটাই বি ক্রস এ। এটা না এত কষ্ট করে করার প্রয়োজন হয় না। আমরা প্রথমেই শিখছিলাম যে এ ক্রস বি যা হবে বি ক্রস এ আসলে তাই হবে, শুধু সামনে একটা কি থাকবে? মাইনাস। তাহলে দেখো এ ক্রস বি এর যে অ্যান্সার আসছে বি ক্রস এর অ্যান্সার তাই আসে, শুধু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। চিহ্ন চেঞ্জ হয়েছে কেন? ওই যে মাইনাস সামনে, তাহলে যে মাইনাস দিয়ে ওই যে এ ক্রস এর অ্যান্সার লেখা, এ ক্রস বি এর অ্যান্সার লিখছে, -31 ছিল, 31 আই ক্যাপ -6 জে ক্যাপ -11 কে ক্যাপ। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে -31 আই +6 জে ক্যাপ +11 কে ক্যাপ, এটাই আসছে। ঠিক আছে, তাহলে ক্রস গুণফল কিভাবে করে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। ধরো তোমাকে বলছে যে এ ক্রস বি এর মান নির্ণয় করো, এটা একটা প্রশ্ন, এটা আর একটা প্রশ্ন। এ ক্রস বি এর মান নির্ণয় করো, মান। তাহলে কোনো একটা অবস্থান ভেক্টরের মান আমি কিভাবে নির্ণয় করব? এ ক্রস বি এর মান কিভাবে নির্ণয় করব? প্রথমে একটা সুন্দর করে রুট ওভার দিব, তারপরে আই এর সহগের উপরে স্কয়ার দিব, তারপরে জে এর সহগের উপরে স্কয়ার দিব, তারপরে কে এর সহগের উপরে স্কয়ার দিব। কত আসে দেখো তো একটু একজন। 33.43 এত এক। এখন দেখো ওই পাশের ওই বি ক্রস এর অ্যান্সার করে দেখো, বি ক্রস এ এর মান, বি ক্রস এ এইটার মান করো, এটার মান হিসাব নিকাশ করে দেখবা ওই 33.43 আসে। কেন এরকমই আসবে? দেখো আমরা তো বলছিলাম যে এ ক্রস বি আর বি ক্রস এর মান তো সমান, দিক না হয় বিপরীত হইতে পারে কিন্তু মানের তো কোনো পরিবর্তন হবে না। তাহলে আশা করি ক্রস গুণফল কিভাবে করবা সেটা বুঝতে পারছো। তো এটা বুঝতে পারলে এবার আমরা একটা উদ্দীপকের মতো অংশ থেকে অনেকগুলো ক্রস গুণফল করার চেষ্টা করব। একটু শুরু করি। ক্রস গুণফলের সাহায্যে কোনো একটা বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করা যায়। ক্রস গুণফলের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটা আমরা একটু দেখি, কয়েকটা সূত্র। ক্রস গুণফলের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, দুইটা ভেক্টর রাশি যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, ধরো এ একটা ভেক্টর রাশি, বি আর একটা ভেক্টর রাশি, তাদের মধ্যবর্তী কোণ থিটা। এরকম দুইটা ভেক্টর রাশি যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ক্রস গুণফলের সাহায্যে নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করব? দেখো
আমরা সাধারণভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি? ম্যাথে আমরা যেটা শিখছি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো দেখো এই ত্রিভুজের ভূমি বরাবর কে আছে? এ ভেক্টর আছে। ভূমি বরাবর কে আছে? এ ভেক্টরের মান, এই যে এতটুকু দৈর্ঘ্য দরকার, এই দৈর্ঘ্য হচ্ছে এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান ইনটু উচ্চতা দরকার, এবার দরকার উচ্চতা। তাহলে এই ত্রিভুজের উচ্চতা কতটুকু? এই যে এতটুকু হলো এই ত্রিভুজের উচ্চতা। এই উচ্চতাটা আমার দরকার, এই ত্রিভুজের উচ্চতাটা দরকার, হাইট। কিভাবে নির্ণয় করব? দেখো এই যে এবার বি ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করব। বি ভেক্টর এ এর দিকে কত ডিগ্রি কোণ তৈরি করে আছে? থিটা। যে দিক বরাবর থিটা সেই দিক বরাবর উপাংশ বি কস থিটা। আর যে দিকে কস তার সাথে লম্ব বরাবর কি হয় বলতো? সাইন। যে দিকে কস তার সাথে লম্ব বরাবর আসবে হচ্ছে সাইন। তাহলে এই দিক বরাবর উপাংশ হচ্ছে বি সাইন থিটা। উপাংশ বলতে উপাংশের মান, লম্ব বিক্ষেপ। তাহলে দেখো এই বি সাইন থিটাকে স্থানান্তর করে এখানে যদি কল্পনা করি, এই যে এটাকে স্থানান্তর করে এখানে যদি কল্পনা করি, এতটুকুই তাহলে কি বি সাইন থিটা। তাহলে এই যে উচ্চতা আমি পেয়ে গেলাম, এটা কত? বি সাইন থিটা। উচ্চতা বি সাইন থিটা, কি বুঝতে পারছো? ওকে, তাহলে উচ্চতাটা হচ্ছে বি সাইন থিটা। এখন একটু দেখো তো, এ বি সাইন থিটা এটা কি ক্রস গুণফলের শুধুমাত্র মান রিপ্রেজেন্ট করে না? এ আর বি এর ক্রস গুণফলের মানই তো এ বি সাইন থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে? হাফ ইন্টু এ ক্রস বি ভেক্টর এর মান। এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেছি, হাফ ইন্টু এ ক্রস বি ভেক্টরের ক্রস গুণফল, দুইটা ক্রস গুণফলের মান। তাহলে এটা কখন? দুইটা ভেক্টর যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, দুইটা ভেক্টর যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। এবার যদি একটা সামান্তরিক হয়, সামান্তরিক এর সন্নিহিত বাহু নির্দেশ করলে, দেখো একটা সামান্তরিক কিছুটা দেখতে এরকম। তো ধরো সন্নিহিত বাহু, এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি, এদের মধ্যবর্তী কোণ ধরো থিটা। তাহলে এটা সন্নিহিত বাহু নির্দেশ করতেছে, সন্নিহিত বাহু নির্দেশ করছে, ধরো এরকম, থিটাটা না লিখলেও চলবে। তাহলে সন্নিহিত বাহু নির্দেশ করলো। তাহলে এই সামান্তরিকের এরিয়া, এরিয়া আমি কিভাবে নির্ণয় করব? দেখো একটু চিন্তা করো, সামান্তরিকের এখানে যদি আমি একটা কর্ণ অঙ্কন করি, এই কর্ণ সামান্তরিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করতেছে না? এই কর্ণটা কি করতেছে? সামান্তরিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করতেছে। তাহলে দেখো এই বি ভেক্টরটাকে স্থানান্তর করে যদি এখানে নিয়ে আসি, বা এই এ ভেক্টরকে যদি স্থানান্তর করে এখানে নিয়ে আসি, যদি আমি এখানে নিয়ে আসলাম, তাহলে দেখো তো এই যে এখানে একটা ত্রিভুজ, দুইটা সন্নিহিত বাহু, এরকম হয়ে গেল না? দুইটা ভেক্টর রাশি একটা ত্রিভুজে দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করলে তাহলে তার ক্ষেত্রফল কি হবে? দুইটা ভেক্টর রাশি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি এর মান। তাহলে এই ভেক্টরকে যদি আমি এখানে রিপ্লেস করি, তাহলে এখানেও আরো একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে আসলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এই অংশের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু এ ক্রস বি এর মান। এই অংশের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এ ক্রস বি ভেক্টরের মান। তাহলে দুইটা হাফ হাফ যোগ করলে কি পাওয়া যাবে? একটা ফুল পাওয়া যাবে না? তাহলে হাফ ইন্টু এ ক্রস বি ভেক্টরের মান প্লাস হাফ ইন্টু এ ক্রস বি ভেক্টরের মান। তাহলে কি আসতেছে? আসলে এ ক্রস বি। তাহলে দুইটা ভেক্টর যদি একটি সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের শুধুমাত্র মান। এবার যদি সামান্তরিকের কর্ণ নির্দেশ করে, সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে, সামান্তরিকের দুইটা কর্ণ, ধরো এখানে একটা ভেক্টর আমি দিলাম এ, এখানে একটা ভেক্টর আমি দিলাম বি।
দেওয়ার পরে এখন আমি কি করব, এটার ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো সামান্তরিকের দুইটা কর্ণ ওই সামান্তরিককে চারটা ত্রিভুজে বিভক্ত করে, চারটা ত্রিভুজে বিভক্ত করতেছে না, চারটা ত্রিভুজ। তাহলে এখন আমি একটু যদি খেয়াল করি, এই পুরো ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, তাহলে অর্ধেক হলে হাফ অফ বি, এটার দৈর্ঘ্য হচ্ছে হাফ অফ বি, এই দৈর্ঘ্যটা হচ্ছে হাফ অফ এ, হাফ অফ এ, এরকম না? তাহলে দেখো এই একটা অংশের যদি আমি ক্ষেত্রফল চাই, একটা ক্ষুদ্র ত্রিভুজের, একটা ছোট্ট ত্রিভুজের যদি ক্ষেত্রফল চাই, আচ্ছা উপরের অংশে না দেখায় নিচের অংশে দেখে, এখানে দেখে এতটুকু হচ্ছে, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে হাফ অফ এ ভেক্টর, এতটুকু হচ্ছে, এই যে এতটুকু হচ্ছে হাফ অফ বি ভেক্টর। তাহলে এই যে একটা ত্রিভুজের দুইটা বাহু, একটা হচ্ছে হাফ অফ এ আর একটা হচ্ছে হাফ অফ বি, এই দুইটা ভেক্টর একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করতেছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান। তাহলে হাফ ইন্টু হাফ এ ক্রস বি এর মান, তাহলে কি আসতেছে 1/4 ইন্টু এ ক্রস বি ভেক্টরের মান। এখন এরকম কয়টা ত্রিভুজ আছে? চারটা, এটা তো একটা ত্রিভুজের হইলো, এরকম ত্রিভুজ আছে চারটা। তাহলে অতএব ওই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে কি আসবে? পুরোটার ক্ষেত্রফল আসবে। অতএব ওই সামান্তরিকের ক্ষেত্রফল, ওই সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়ালস টু, আমি একটু এরকম যদি করি, আচ্ছা এটা কি কোনো কারণে ভুল হইল? 1/8 আসার কথা না, 4 ইন্টু 1/8 আসবে। এই যে হাফ এ তো দুইটা আছে, সরি একটু ভুল হয়েছে, হাফ এটা সূত্রের, ইন্টু হাফ এ ইন্টু হাফ বি, তাহলে কত আসতেছে? 1/8, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 1/8 আসতেছে, 1/8। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি আসবে? তাহলে এরকম কয়টা ত্রিভুজ আছে? চারটা। তাহলে 4 ইন্টু 1/8 ইন্টু এ ক্রস বি ভেক্টরের মান, তাহলে কাটাকাটি করলে কত থাকে? হাফ ইন্টু এ ক্রস বি ভেক্টরের মান, হাফ ইন্টু এ ক্রস বি ভেক্টরের মান। তাহলে এইটা হচ্ছে ওই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু দুই ভাবে নির্ণয় করা যায়। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে যদি দুইটা কর্ণ নির্দেশ, দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে এ ক্রস বি, আর যদি দুইটা সন্নিহিত বাহু নির্দেশ না করে কর্ণ নির্দেশ করে, কর্ণ নির্দেশ করলে হাফ ইন্টু এ ক্রস বি, বাহু নির্দেশ করলে শুধু এ ক্রস বি এর মান, আর যদি কর্ণ নির্দেশ করে হাফ ইন্টু এ ক্রস বি এর মান। আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। এগুলার পরীক্ষায় ইমপ্লিমেন্টেশন কেমন থাকে? তোমাকে দুইটা ভেক্টরের মান দিয়ে দিবে, বলবে যে এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, ওই যে আই জে কে আকারে দেওয়া থাকে। তো আশা করি এটুকু বুঝতে পারছো এই সূত্রগুলোর অ্যাপ্লাই কিভাবে করব, আমরা সূত্রগুলা কিভাবে কাজে লাগাবো, ম্যাথ কিভাবে আসতে পারে, সেগুলোর ক্লাস ইনশাআল্লাহ আমরা সামনের দিন করব। ধন্যবাদ।